দিল্লিতে আওয়ামী লীগ পলাতক নেতাদের রুদ্ধদ্বার বৈঠক। ভোট ঘিরে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা বলছেন বিশ্লেষকরা। বাংলাদেশের ক্যাথলিক স্কুল দখলে নিলে 100% শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। জামায়াত সহ ইসলামী দলগুলোর উদ্দেশ্যে মার্কিন কূটনীতিকদের স্পষ্ট বার্তা। ক্ষমতায় আসতে পারলে 4 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে বিএনপি। তারেক রহমানের প্রতিশ্রুতিকে প্রহসন বললেন নাহিদ ইসলাম। নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে দেশজুড়ে সংঘাতের শঙ্কা। কুমিল্লায় 2 প্রার্থীর সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ। আচরণবিধি লঙ্ঘন করলে ছাড় নয় বলছেন নির্বাচন কমিশন। হঠাৎ বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমালো ভারত। কেন এমন সিদ্ধান্ত জানে না দেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। দেশজুড়ে লোডশেডিং এর শঙ্কা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় বাকি আর মাত্র 3 সপ্তাহ। এর মধ্যেই রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়েছে দেশ থেকে শুরু করে দেশের বাইরে। নির্বাচন ঘিরে যখন দেশের রাজনীতির মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল, ঠিক তখন ভারতের দিল্লিতে রুদ্ধদ্বার এক বৈঠকে মিলিত হয়েছেন রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের একাধিক পলাতক নেতা। প্রকাশ্যে না এলেও এই বৈঠক ঘিরে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক জল্পনা। জুলাইয়ের গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের বহু নেতা। সেই প্রেক্ষাপটেই দিল্লির ফরেন জার্নালিস্ট সাউথ এশিয়া প্রেস ক্লাবে আয়োজিত হয় সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ শীর্ষক একটি আলোচনা সভা। সেখানে উপস্থিত ছিলেন আওয়ামী শাসনামলের সাবেক মন্ত্রী ও দলীয় নেতারা। তবে এই বৈঠকে সরাসরি উপস্থিত ছিলেন না আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় তিনি অনলাইনে যুক্ত থাকলেও কোনো প্রশ্নোত্তর পর্বে অংশ নেননি। তবে সভায় এক পর্যায়ে তার রেকর্ড করা অডিও বার্তা শোনানো হয়, যা উপস্থিত নেতাকর্মীদের মধ্যে আলোড়ন তৈরি করে। বৈঠকে অংশ নেওয়া নেতারা মূলত বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, অন্তর্বর্তী সরকারের ভূমিকা এবং আসন্ন নির্বাচন নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন। আলোচনায় উঠে আসে দলীয় পুনর্গঠন, আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ এবং বিদেশে অবস্থানরত নেতাদের ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল। দিল্লিতে এই বৈঠক কেবল একটি সভা নয়, বরং এটি আওয়ামী লীগের পক্ষ থেকে একটি রাজনৈতিক সংকেত, যা দেশের বাইরে বসেই নির্বাচনের আগে বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তারের তৎপরতা ও কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করতেই এই প্রচেষ্টা বলে মনে করছেন বিশ্লেষকরা। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ। সম্প্রতি যুক্তরাষ্ট্রের এক কূটনীতিকের সঙ্গে কয়েকজন নারী সাংবাদিকের কথোপকথনের একটি অডিওর বিষয়বস্তু ফাঁস করেন মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। ওই অডিওতে মার্কিন কূটনীতিককে বলতে শোনা যায়, বাংলাদেশ এখন ইসলাম পন্থার দিকে ঝুঁকে গেছে, আর আগামী জাতীয় নির্বাচনে জামায়াত তাদের ইতিহাসের সর্বোচ্চ আসন পাবে। এমন অবস্থায় তারা জামায়াত ইসলামের সঙ্গে বন্ধুত্ব করতে চান। এরপরেই বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন ওঠে, হঠাৎ কেন জামায়াতের সঙ্গে বন্ধুত্ব করতে চায় ট্রাম্প প্রশাসন? ওয়াশিংটন পোস্টের প্রকাশিত প্রতিবেদনে যে অডিও বার্তার বিষয়বস্তু উল্লেখ করা হয়েছে, সেই অডিও বার্তাটি নিজের ফেসবুক ওয়ালে ফাঁস করেন আল জাজিরার সাংবাদিক জুলকার নাইন সায়ের। শুক্রবার প্রকাশিত ওই অডিওতে মার্কিন কূটনীতিককে বলতে শোনা যায়, বাংলাদেশ ইসলামিক ধারায় মোড় নিয়েছে। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে জামায়াত তাদের ইতিহাসের সেরা ফল করতে যাচ্ছে। আমরা চাই তারা আমাদের বন্ধু হোক, তবে জামায়াত ক্ষমতা পেলেও আমি বিশ্বাস করি না যে তারা শরিয়াহ আইন চাপিয়ে দিতে পারবে। মার্কিন কূটনৈতিক বলেন, আমি সম্প্রতি ক্যাথলিক চার্চের একজনের সাথে কথা বলেছিলাম, যিনি বলেছেন যদি জামায়াত জেতে তবে তারা সেক্রেড হার্ট এবং সব ক্যাথলিক বিশ্ববিদ্যালয় জাতীয়করণ করবে এবং সেগুলো দখল করে ইসলামিক বিশ্ববিদ্যালয় বানিয়ে ফেলবে। আমি বলেছি যদি জামায়াত বাংলাদেশের সব ক্যাথলিক স্কুল দখল করে নেয় তবে পরের দিনই তাদের উপর 100% শুল্ক আরোপ করা হবে। আমেরিকার ক্যাথলিক সমাজ কোনোভাবেই এটি সহ্য করবে না এবং বাংলাদেশকে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করতে দেবে না। তিনি বলেন, জামায়াতের বিষয়ে আমাদের অবস্থান হলো, আমরা হেফাজতের সাথে কথা বলবো, আমরা ইসলামী আন্দোলনের সাথে কথা বলবো, আমরা তাদের বন্ধু হতে চাই যাতে আমরা ফোন তুলে বলতে পারি আপনি এই মাত্র যা বললেন তার ফল এমন হতে যাচ্ছে। নারী সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, যেহেতু তারা বোকা নয়, তারা পাগল নয়, তাই তারা বুঝবে। তার মানে এই নয় যে আমরা সবকিছু রক্ষা করতে পারবো বা কোনো কিছুই পরিবর্তন হবে না। এটি মূলত আপনাদের লড়াই, তাই ওই পক্ষের নারীদের সাথেও যোগাযোগ রাখা জরুরি।
জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ পরিস্থিতি নিয়ে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূসকে দেশটির মানুষ খুব ভালোভাবে নিয়েছে। আসন্ন গণভোট ইস্যুতে বলেন, আমি বলতে চাচ্ছি জুলাই চার্টার এবং এই গণভোটের পুরো ব্যবস্থাপনা আমরা সমালোচনা করতে পারি যে কে গণভোট বুঝবে আর কে বুঝবে না, তবে দেশের মানুষ সরকারের সিদ্ধান্তে আস্থা রাখছে। তামান্না তাবাসসুম শ্রেয়া, যুগান্তর নিউজ। শেষ হয়েছে অপেক্ষার পালা। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা। ভোটারদের মন জয় করতে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, ক্ষমতায় গেলে দেওয়া হবে ফ্যামিলি কার্ড, সঙ্গে বাস্তবায়ন করা হবে সংস্কারের ৩১ দফা। জামায়াত বলছে, দায়িত্ব পেলে চাঁদাবাজ মুক্ত ইনসাফের বাংলাদেশ গড়তে কাজ করবে দল। বিশেষ বিশেষ পরিকল্পনার কথা বলছে তরুণদের দল, এনসিপি সহ চর্চায় থাকা রাজনৈতিক দলের নেতারা। সিলেটে প্রচারণায় প্রথম দিনে এক সেমিনারে যোগ দিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে দেশের ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে বিএনপি। পরিবারের প্রধান নারী পাবেন এ কার্ড, একই সঙ্গে দেয়া হবে কৃষক কার্ড। এ সময় তরুণদের নানা প্রশ্নের উত্তর দেন তারেক রহমান। তিনি বলেন, সত্যিকারের ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন করতে পারলে জবাবদিহিতার মধ্যে রাখতে পারে নাগরিকরা। শহরের উন্নয়ন বা পরিচ্ছন্ন রাখার জন্য গণতান্ত্রিক ব্যবস্থা প্রয়োজন। তারেক রহমান জানান, বিদেশ গমনেচ্ছুদের জন্য বহুমাত্রিক দক্ষতা বাড়াতে কারিগরি শিক্ষা আধুনিকায়ন করবে বিএনপি। পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়ার পরিকল্পনার কথা বলেন তিনি। এদিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ফ্যামিলি কার্ড কর্মসূচির তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও ঢাকা ১১ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম। তিনি বলেন যে ২ থেকে ৩ হাজার টাকার ফ্যামিলি কার্ডের কথা বিএনপি বলছে, তা কারা পাবেন? যাদের প্রয়োজন তারা পাবেন কি, নাকি ২,০০০ টাকার কার্ড পেতে ১,০০০ টাকা ঘুষ দিতে হবে? বস্তিবাসী ফ্ল্যাট চায় না, তারা চায় নিরাপদ জীবন। নাহিদ ইসলাম বলেন, একদিকে তারা কার্ড দেওয়ার কথা বলছেন, আরেকদিকে ঋণখেলাপিদের মনোনয়ন দিচ্ছে। যাদের মনোনয়ন দেওয়া হচ্ছে তারা তো আবার ক্ষমতায় গিয়ে লুট করবে, জনগণের টাকা মেরে খাবে, এমন ব্যক্তিদেরই নমিনেশন দিয়েছে দলটি। এর আগে তারেক রহমানের ফ্ল্যাট দেওয়ার ঘোষণাকে বস্তিবাসীদের উচ্ছেদের ইঙ্গিত হিসেবে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, বস্তিবাসী ফ্ল্যাট চায় না, তারা চায় নিরাপদ জীবন, যা বস্তিতে থেকেও সম্ভব। অতীতে যারা বস্তিবাসীকে ফ্ল্যাট দিতে চেয়েছেন তারা নির্বাচনের পর তাদের উচ্ছেদ করতে নেমেছেন। বস্তিবাসী এসব মিথ্যা আশ্বাস এখন বুঝতে পারে। তারা ফ্ল্যাটের আশায় নয়, দেশের স্বার্থে ন্যায়ের পক্ষে ভোট দেবে। এবারের নির্বাচনে বিএনপি, জামায়াত, জাতীয় নাগরিক পার্টি সহ ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। সব মিলিয়ে এবার প্রতিদ্বন্দ্বী ১,৯৬৭। এই নির্বাচনের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ইউরোপীয় ইউনিয়ন এবং প্রতিবেশী দেশ ভারতও। পাশাপাশি দেশ বিদেশের পর্যবেক্ষক ও কূটনীতিকরা এই নির্বাচনকে খুবই গুরুত্বের সঙ্গে দেখছে। সাব্বির হোসেন সাকিব, যুগান্তর নিউজ। প্রচারের প্রথম দিনই বিএনপির মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ। গেল বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় চলে সংঘর্ষ। এতে ভাঙচুর করা হয় গাড়ি, আহত হয়েছেন অন্তত ১০ জন। কুমিল্লা ২ হোমনা ও তিতাস আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভূঁইয়া অপরদিকে বিদ্রোহী হিসেবে নির্বাচন করছেন এম এ মতিন। তাকে এরই মধ্যে দল থেকে বহিষ্কার করা হয়েছে। পুলিশ জানায়, বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়ার সমর্থক ও বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী এম এ মতিন খানের সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডা হয় এবং এক পর্যায়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় হোমনা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জহিরুল হক জহরের একটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে হোমনা বাজারের অধিকাংশ দোকানপাট বন্ধ হয়ে যায়। আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ দিকবিদিক ছোটাছুটি শুরু করেন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়। হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোর্শেদুল আলম চৌধুরী বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৫ জনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। যারা দুষ্কৃতকারী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বর্তমান চাহিদা মেটানোর জন্য প্রয়োজনের তুলনায়
প্রায় দ্বিগুণ বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা থাকা সত্ত্বেও বাংলাদেশের বিদ্যুৎ খাতের সক্ষমতা নিয়ে রয়েছে নানা প্রশ্ন। দেশের মানুষের চাহিদা মেটাতে ভারতের আদানি গ্রুপ থেকে বিদ্যুৎ আমদানি করে থাকে বাংলাদেশ, কিন্তু হঠাৎ করে গত কয়েকদিন ধরে ভারত থেকে 427 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ কমানো হয়েছে। একই সঙ্গে আদানি গ্রুপের 1600 মেগাওয়াটের একটি ইউনিট মেরামতের জন্য বন্ধ রয়েছে। অন্যদিকে অর্থাভাবে পর্যাপ্ত ফার্নেস অয়েলও মজুত নেই। এমতো অবস্থায় ভারত থেকে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দেওয়ার প্রভাব পড়েছে সারা দেশে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম বুধবার যুগান্তরকে বলেন, যান্ত্রিক সমস্যা থাকলে ভারত বাংলাদেশের বিদ্যুৎ রপ্তানি কমিয়ে দেয়। এখন সেই কারণে হয়তো বিদ্যুৎ সরবরাহ ভারত থেকে কমেছে। আর বিদ্যুৎ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন, ভারত থেকে বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিয়েছে তা তার জানা নেই। দেশে এই মুহূর্তে শীতের আমেজ থাকলেও এখনই বিদ্যুৎ সরবরাহ দিতে হিমশিম খাচ্ছে পিডিবি। সন্ধ্যাকালীন পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা আছে 11,900 মেগাওয়াটের মতো, কিন্তু সর্বোচ্চ সরবরাহ করা সম্ভব হচ্ছে 11,600 থেকে 11,700 মেগাওয়াট। এই জন্য আসন্ন গরমকালে চাহিদা মাফিক বিদ্যুৎ সরবরাহ করা নিয়ে শঙ্কা বাড়ছে। শীতে সারা দেশে বৃহস্পতিবার সন্ধ্যাকালীন পিক আওয়ারে লোডশেডিং হচ্ছে 200 থেকে 300 মেগাওয়াট। বিশেষ কারণে লোডশেডিং থেকে রাজধানী ঢাকাকে মুক্ত রাখা হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আদানি গ্রুপের 1600 মেগাওয়াটের কেন্দ্রের মধ্যে 800 মেগাওয়াটের প্রথম ইউনিটটি রক্ষণাবেক্ষণের কাজের জন্য 16 জানুয়ারি থেকে বন্ধ রয়েছে। এরই মধ্যে গত 4 দিন ধরে ভারত থেকে বেসরকারি আমদানিকৃত 900 মেগাওয়াট থেকে কাটছাট করে দেওয়া হচ্ছে মাত্র 473 মেগাওয়াট। এ কারণে হঠাৎ করে বিদ্যুৎ সংকট বেড়েছে। ভারত এবং বাংলাদেশ সরকারের সঙ্গে G2G চুক্তি এবং উন্মুক্ত দরপত্রের মাধ্যমে বেসরকারি কোম্পানির কাছ থেকে ওই 900 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করেছে পিডিবি। সেই বিদ্যুতের গড় মূল্য প্রতি ইউনিটে 8.5 টাকার মতো। এই 900 মেগাওয়াট ছাড়াও আরও 116 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করে পিডিবি। তবে সে বিদ্যুৎ সরবরাহ করা নিয়ে কোনো ঘাটতি এখন পর্যন্ত হচ্ছে না। এর বাইরে আদানি গ্রুপের ঝাড়খণ্ডের কেন্দ্র থেকে 1600 মেগাওয়াট বিদ্যুৎ কিনেছে পিডিবি। সব মিলিয়ে ভারত থেকে সরকার বিদ্যুৎ আমদানি করেছে প্রায় 2800 মেগাওয়াট। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ।